আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের ভারত সফর নিয়ে বাংলাদেশের জনগণের অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। গত 2 দিন ধরেই আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে মেসেজ করছে যে ভাইয়া, খলিল সাহেব যে ভারত সফরে যাচ্ছে সেখানে কি বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠক হবে এবং সেই বৈঠকের মাধ্যমে কি শেখ হাসিনা তারেক জিয়ার সাথে ফোন আলাপ করিয়ে দিবে এই জয়শঙ্কর এবং পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব। আজকে তাদের মনে অনেক যে প্রশ্ন আছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এই সার্বিক বিষয় নিয়ে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, তারেক জিয়ার সাথে শেখ হাসিনার ফোন আলাপ হতে পারে এই বিষয়টা মাথায় আনাটাই হচ্ছে উদ্ভট চিন্তা ভাবনা। কারণ এমন পরিস্থিতিতে কখনো সম্ভব না তারেক জিয়ার সাথে শেখ হাসিনার ফোন আলাপ। সেই বিষয়টা আপনারা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলে দেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব যখন বৈঠক বসবেন তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়টা উঠে আসবে, এটা 100%, এবং শেখ হাসিনার বিষয়টা উঠে আসবে। কিন্তু তারেক জিয়া এবং শেখ হাসিনার যে ফোন আলাপের ব্যাপারটা সেটা একেবারে উদ্ভট চিন্তা ভাবনা। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কোন বিষয়টা উঠে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের সেটা তুলে ফেলার বিষয়টা এবং শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে যাবে সেই বিষয়টা সবচেয়ে হাইলাইটে থাকবে। এবং এই সকল বিষয় তুলে এনে খলিল সাহেবকে অনেক সত্য জুড়ে দেওয়া হবে। খলিল সাহেবকে বলা হবে এই মেসেজটা যাতে আপনাদের যে প্রধানমন্ত্রী আছে তারেক জিয়া তার কাছে পৌঁছিয়ে দিবেন। কেন? কারণ তারেক জিয়াও কিন্তু খলিল সাহেব ভারত সফর থেকে যাওয়ার পরেই তারেক জিয়াও কিন্তু ভারত সফরে যাবে। তখনই কিন্তু ফাইনাল ডিসিশন হয়ে যাবে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে, শেখ হাসিনা নামে যে সকল মিথ্যা হত্যা মামলা হয়েছে সে সকল বিষয় নিয়ে এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে। কথা বুঝতে পেরেছেন? এখানে অনেক কূটনীতিক খেলা চলতেছে। এগুলো 1-2 দিনে হঠাৎ করে হয়ে যাবে না, প্রসেসিং এর মাধ্যমে হবে। প্রথমে পররাষ্ট্রমন্ত্রী যাবে, তিনি আওয়ামী লীগের বিষয়ের পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের অর্থনৈতিক অনেক চুক্তির বিষয় নিয়েও এবং আরো অনেক আমদানি রপ্তানির বিষয় নিয়ে এবং তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি এই সকল বিষয় নিয়েও আলোচনা হবে এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে উনি প্রধানমন্ত্রীকে মেসেজ দেওয়ার পর বাংলাদেশের তারেক জিয়াকে তিনিও দেশে এসে ভারতের মধ্যে এসে তিনিও কিন্তু এই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে ফাইনাল একটি ডিসিশনে পৌঁছাবে। সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু আমরা কিছুই বলতে পারবো না। কারণ হুট করে তারেক জিয়া আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলবে না। যতই আন্তর্জাতিক চাপ থাকুক, যতই ভারতের চাপ থাকুক, যতই বাংলাদেশের জনগণের চাপ থাকুক, একটা প্রসেসিং এর মধ্যে এসেই এবং তারেক জিয়ার উপর সকল চাপ আসার পরেই যখন চারিদিক থেকে তারেক জিয়া কোণঠাসা হয়ে যাবে তখনই বাধ্য হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম তুলতে এবং শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে দেওয়ার জন্য বাধ্য হবে। তা না হলে তারেক জিয়া এত ইজিলি বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম হুট করে তুলে দিবে না এবং শেখ হাসিনাকেও খুব ইজিলি দেশে ফিরে আসতে দিবে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, তারেক জিয়ার মুখে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কথাগুলো খুবই কম আসে। তিনি কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কথা একদমই বলেন না, তুলেনি না। তারেক জিয়ার আশেপাশে যে সকল নেতা আছে তারা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করে বা বিভিন্ন বিষয়ে কথা বলে, তারেক জিয়া কিন্তু খুব কম কথা বলে। সে কিন্তু খুব সূক্ষ্মভাবে খেলাটা খেলছে। সে ভিতরগতভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য, আওয়ামী লীগ রাজনীতি যাতে ফিরে না আসতে পারে সে সকল বিষয়ে অ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু জনগণকে বুঝাচ্ছে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে বুঝাচ্ছে যে আমরা আওয়ামী লীগ নিয়ে এত মাথা ঘামাচ্ছি না, আওয়ামী লীগ কোথায় আপনার অফিস খুলছে, কোথায় আন্দোলন করছে, কোথায় কি করছে, আমরা একেবারে আওয়ামী লীগকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু তারেক যে নিজে মুখে না বললো, তার আশেপাশের লোকদেরকে দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞাও তুলছে না এবং বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের অফিসগুলো হচ্ছে সে সকল জায়গায়ও কিন্তু বিএনপির কর্মীরা তার কিছুক্ষণ পরে গিয়ে হামলা করছে, এনসিপির জঙ্গিরও গিয়ে হামলা করছে, সেগুলোর কিন্তু বিচার হচ্ছে না। শুধু তাই নয়, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, গতকাল মহিলা আওয়ামী লীগের নাকি প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে, সেখানে তারা রাজপথে নেমে মিছিল করেছে, সেখান থেকেও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে যদি তাদের চিন্তা ভাবনা না থাকে এবং আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরে আসার স্পেসও বিএনপি দিতে চায়, তাহলে কালকে কেন মহিলা আওয়ামী লীগের নেত্রীদেরকে গ্রেপ্তার করা হলো? তার মানে
জাস্ট উপর দিয়ে সাদা দেখানো হচ্ছে, ভিতরে সকল কিছুই কালো। একটা জিনিস বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মাথায় রাখতে হবে, বিএনপি কখনো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক বন্ধু না। বিএনপি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির প্রতিপক্ষ। কিন্তু প্রতিপক্ষ যে সেটা সত্য, কিন্তু বিএনপির থেকে আমাদের মেইন শত্রু হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। বিএনপির সাথে আপনি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু বিএনপি আমাদের শত্রু না, প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন ভাবে বিএনপির সাথে প্রতিহিংসা করবেন না যাতে ঘরে ঘরে যুদ্ধ লেগে যায়। কিন্তু বাংলাদেশের মধ্যে বিএনপি বলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের বলেন মেইন শত্রু হচ্ছে রাজনৈতিকভাবে, এমনিতে পার্সোনাল শত্রু হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। কারণ এই রাজনৈতিক দলটা এখনো পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। এই রাজনৈতিক দলটা বাংলাদেশ যাতে জন্ম না নেয় তার বিরোধিতা করেছিল। এই রাজনৈতিক দলটা 1971 সালে মা বোনের ইজ্জত নেওয়ার জন্য সহযোগিতা করেছিল পাকিস্তান আর্মিদেরকে। 30 লক্ষ বাঙালিকে হত্যার জন্য সহযোগিতা করেছিল পাকিস্তান আর্মিদেরকে। এখনো বাংলাদেশকে পাকিস্তান করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন ঘটাচ্ছে, বাংলাদেশ যাতে আরো দুর্বল হয়ে যায়, বাংলাদেশ যাতে তলাবিন ঝুড়ি হয়ে যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশে থাকলেও পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই আওয়ামী লীগেরও প্রধান শত্রু জামাত শিবির হওয়া প্রয়োজন, বিএনপির প্রধান শত্রু জামাত শিবির হওয়া প্রয়োজন। কিন্তু বিএনপিরও রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে আওয়ামী লীগ, আওয়ামী লীগেরও রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে বিএনপি। প্রতিযোগিতা হবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, কিন্তু এমন প্রতিহিংসা এবং শত্রুতা পর্যায়ে রাজনীতি না চলে যাক আওয়ামী লীগ এবং বিএনপির, যাতে ঘরে ঘরে খুনাখুনি হোক। 5 আগস্টের পরে কিন্তু সেটাই হয়েছে। অন্তত যা হোক হয়ে গিয়েছে, সামনে যাতে না হোক সেটার দিকে তারেক জিয়ার লক্ষ্য রাখতে হবে। এখন যদি তারেক জিয়া ভিজা মাছটা উল্টাই খেতে না পারে তেমন ভাব দেখায়, আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিচ্ছে, উপর দিয়ে দেখায়, ভিতর দিয়ে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য, আওয়ামী লীগের রাজপথে না নামার জন্য সকল কিছু নির্দেশনা ভিতর ভাবে দিয়ে দেওয়া হয়, তাহলে তো হলো না। চোরকে বলো চুরি করো, গৃহস্থকে বলো সজাগ থাকো, তাহলে তো ঘুরে ফিরে আরেকটি গণ অভ্যুত্থান হবে। ঘুরে ফিরে আবার 1,500-2,000 মানুষ মারা যাবে। আবার এই বিএনপির আওয়ামী লীগের তো খারাপ ভাবে পতন হবে, তারেক জিয়ারও শেখ হাসিনার থেকেও খারাপ ভাবে পতন হবে। লাভ কি? বারবার জনগণ একই জিনিস দেখতে ভালো লাগে না, বারবার জনগণ জান দিতে ভালো লাগে না। কথা বুঝেন নাই? বাংলাদেশের মধ্যে রাজনৈতিক পরিবর্তন হতেও হবে। তো আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদেরকে সাজার আওতায় নিয়ে আসুন, তাদেরকে শাস্তি দিন, আওয়ামী লীগকে রাজনীতি করারও সুযোগ দেন এবং কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে ফেলেন। আওয়ামী লীগ রাজনীতিও করুক, প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করুক, সকল কিছু আওয়ামী লীগ আগের মতো করুক, জাস্ট অপরাধীদেরকে আইনের আওতায় এনে সাজাও দেন, আমার কোনো সে নেই। কিন্তু 50% মানুষকে আপনি রাজনীতি করতে দিবেন না, 50% মানুষকে আপনি বাক স্বাধীনতা খর্ব করবেন, এটা তো হতে পারে না একটা স্বাধীন দেশে, তাই নয় কি? তাহলে গণতন্ত্রের কথা বলে লাভ কি? যে লাও সে কদু, শেখ হাসিনার পতন করে লাভ কি হইল? যে লাও সে কদু, বরং আপনারা আরো বড় স্বৈরাচারের দিকে পতিত হয়েছেন, বাংলাদেশটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন, তলাবিন ঝুরি করে ফেলেছেন। শেখ হাসিনা তো অন্তত বাংলাদেশের মন্দের ভালো ছিল, আপনারা কি করেছেন? আপনারা তো দেশের উন্নতি সাধন করার নাই, বরং শেখ হাসিনা উন্নতি যেগুলো করেছে সেগুলো বরং 5 আগস্টের উপর ধ্বংস করেছেন এবং বিভিন্ন জায়গায় বাজেটের নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, যেটা শেখ হাসিনার আমলে 16 বছর হয়নি, সেটা আপনারা 16-17 মাসে করে দেখিয়েছেন, এখনো করে যাচ্ছেন। কথা বুঝেন নাই? জনগণকে আর চৌধু বানায়েন না। বাংলাদেশের জনগণ শুধু ব্রেনার্স হয়ে রাজপথে নেমে মরতে শিখেছে, কখনো বাংলাদেশের জনগণের জন্য আপনারা কাজ করেন নাই, আপনাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া। এটাই বাংলাদেশে আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু আমরা তরুণরা যদি এগুলো কথা বলে পরিবর্তন করাতে না পারি, কখনোই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশে। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।